আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের প্রাণ প্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থানা তেজগাঁ দক্ষিণ থানা আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি এবং অন্যান্য মহানগরী এবং থানার নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত প্রশাসনের বাইরা, সম্মানিত এলাকাবাসী, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে মা এবং বোনেরা এবং প্রাণপ্রিয় কর্মী ভাই সব, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ একটা নতুন যুগে পা রেখেছে। দীর্ঘ 53 বছরের বঞ্চনা, লাঞ্ছনা, অপমান, সুদ, ঘুষ, মদ, সন্ত্রাস, রাহাজানি এবং বিশেষ করে দুর্নীতির কবলে পড়ে বাংলাদেশ যখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছিল, ঠিক সেই মুহূর্তে এদেশের শিশু, কিশোর, তরুণ, যুবক, শ্রমিক, আবাল, বৃদ্ধ, বনিতা একটি বিশেষ স্লোগানকে সামনে রেখে জনগণের মনের ভাষায় তারা কথা বলেছে, স্লোগান দিয়েছে, আন্দোলন করেছে এবং এই আন্দোলনে এদেশের 18 কোটি মানুষের প্রায় সকলেই কোনো না কোনোভাবে এই আন্দোলনকে সমর্থন করেছে। ছাত্ররা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। তারা জানে এদেশে অবিচার করা হয়েছে, এদেশে বৈষম্য করা হয়েছে, এদেশে মানুষের ভোট দিয়ে চলে বলে কৌশলে ক্ষমতায় গিয়ে শুধু দলবাজি করা হয়েছে, টেন্ডারবাজি করা হয়েছে, চাঁদাবাজি করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে। আমার দেশের ছাত্র সমাজকে গড়ে তোলার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মেধাবী ছাত্ররা পাশ করার পরে চাকরি নাই, তাদের মেধা নিয়ে তারা বিদেশে চলে গিয়েছে, মেধা পাচার হয়েছে। উদ্দেশ্য, দুর্নীতিবাজরা বাংলাদেশকে শাসন করবে। বিগত 53 বছরের শাসকরা বাংলাদেশের ছাত্র সমাজের সাথে অবিচার করেছে। আমার দেশের ছাত্ররা বিদেশ যেতে হতো না, যদি এখানে ভালো প্রজেক্ট দেওয়া হতো, কাজ দেওয়া হতো। তারা বিদেশে, আমেরিকায়, লন্ডনে, পৃথিবীর দেশে দেশে বড় বড় তারা প্রজেক্ট চালাচ্ছে, আর সেই মেধাগুলো বিদেশের উন্নয়নের কাজে লাগছে, আমার দেশের উন্নতির কাজে লাগে নাই। আমাদের যুবকদেরকে নিয়ে কোনো পরিকল্পনা নাই, অথচ পৃথিবীর আপনি উন্নত দেশ যে কোনোটাতে যান, যুবকদের এত কাজ, তাদের আড্ডা দেওয়ার কোনো টাইম নাই। আর আমাদের দেশের যুবকদের কোনো কাজ নাই, শুধু আড্ডা আর আড্ডা। তারা রাস্তাঘাটে বসে আড্ডা দিতে দিতে শেষে মা বাবার জন্য একটা আতঙ্ক হয়ে দাঁড়ায়। এদের হাতে মদ তুলে দেয় একটা কুচক্রী মহল, ইয়াবা তুলে দেয়, গাঁজা তুলে দেয়, হিরোইন তুলে দেয়, অস্ত্র তুলে দেয় এবং তারা এর বিনিময়ে ক্ষমতাকে, নেতৃত্বকে পাকাপোক্ত করে। আজকে আমাদের শ্রমিকদের কোনো মূল্যায়ন নাই। শ্রমিকরা কিভাবে মানবতার জীবনযাপন করে, কিভাবে তারা তাদের একবেলা খাবার জোগাড় করতে গিয়ে শুধু খাবার হয়তো জোগাড় করতে পারে, তাদের পরনে কাপড় নেই, চিকিৎসার কোনো বন্দোবস্ত নেই, সন্তানদেরকে পড়ালেখা করাইতে পারে না, বহু গরিব মানুষ তার সন্তান বিক্রি পর্যন্ত করে দেয়। এই অবস্থা বিগত 53 বছর করা হয়েছে। আমাদের ছাত্ররা ধরতে পেরেছে আজকে কোন জায়গায় বৈষম্য করা হয়নি। পুলিশকে দলীয়ভাবে ব্যবহার করা হয়েছে, কিছু পুলিশকে হয়তো অবৈধ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু সাধারণ পুলিশ সদস্যদের কি কোনো সুবিধা দেওয়া হয়েছে? এখনো সেই 18 সালের পুলিশ আইন দিয়ে বাংলাদেশ চলে। এখন কি 18 সাল চলতেছে? তাহলে বাংলাদেশে এমন একটা সেক্টর নাই যে সেক্টরটাকে নিয়ে কোনো একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, কাজ করা হয়েছে। শুধু ক্ষমতায় গেলে কিভাবে নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন
আর বিদেশে বেগম বাড়ি বানানো, বিদেশে টাকা পাচার করা, এইসব দুষ্ট চক্র বাংলাদেশের ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশে এরা আর কোনোদিন ক্ষমতার দ্বারে কাছেও আসতে পারবেন না। বাংলাদেশের জনগণ আগামী দিনে দুইটা ঘোষণা শুনে তারা ভোট দেবে। একটা হলো আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ঈমান পোষণ করি, যে আকীদা পোষণ করি, যে তাহজিব তামাদ্দুন লালন করি, অর্থাৎ আমরা আল্লাহর আইনে বিশ্বাস করি এবং রাসূলের সুন্নাহর আলোকে চলতে চাই। আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে কোনো বাড়াটি আদর্শ মানব রচিত তন্ত্রমন্ত্রের ভিত্তিতে বাংলাদেশ শাসন হোক, এটা কি আপনারা চান? কারা চান না? আমরা বাংলাদেশে কোনো মানুষের আইন চাই না, আমরা কোনো তন্ত্রমন্ত্র চাই না। যারাই ক্ষমতা চালাতে চান, 90% উপরে মুসলমানের দেশ, এখানে কোনো সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, মানব রচিত কোনো মতবাদ বাংলাদেশ শাসন করতে পারবে না। 2 নাম্বার হলো এখানে নেতৃত্ব দিতে হলে শুদ্ধ হয়ে আসতে হবে। যাদের হাতে রক্ত আছে, যাদের হাতে দুর্নীতির সেই ছোঁয়া লেগে আছে, যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোন দর্শনের রাজনীতি করেছেন, তারা যে দলই হন বাংলাদেশের পাওয়ারে আগামী দিনে আসতে দেওয়া হবে না। বাংলাদেশে আসতে হলে পরিশুদ্ধ হয়ে আসতে হবে। নিজ দলের মধ্যে চরিত্রের বালা নাই, শৃঙ্খলা নাই, মারামারি, চেয়ার ছোড়াছুড়ি এবং নানা হাবিজাবি কারবার, এইসব দল বাংলাদেশে বহুদিন শাসন করেছে। তারা এখন রেস্টে যান, তারা এখন পরিশুদ্ধ হোক, তারা আগে সংশোধন হোক। বাংলাদেশ চালাতে হবে এমন একটা দলকে, যে দলের দীর্ঘ পরীক্ষায় যারা উত্তীর্ণ, দীর্ঘ ত্যাগ এবং কোরবানি যাদের রয়েছে, যারা প্রতিকূল পরিবেশ মায়েরকে বাংলাদেশে যারা টিকতে পেরেছে, সেই ধরনের একটা দলের বাংলাদেশ শাসন করা দরকার। বাংলাদেশের মানুষ এখন বলছে আমরা তো সবাইকে দেখলাম, এখন দেখার বাকি কে? কে বাকি? নাম একযোগে দেখি, সবাই একযোগে বলেন দেখি। আল্লাহর আইন চাই। সবাই এখনো বলে নাই আল্লাহর আইন চাই। এই স্লোগানে পাড়া মহল্লা, সব ঘরে ঘরে, পাড়ায় মহল্লা এই স্লোগান দিয়ে প্রকম্পিত করতে হবে ইনশাআল্লাহ, ঠিক না? আমরা আল্লাহর আইন চাই। জামাত ইসলামী বিগত 53 বছরের লোক তৈরি করেছে, অর্থনৈতিক ফিল্ডে, রাজনৈতিক ফিল্ডে, সাংস্কৃতিক ফিল্ডে, শিক্ষার খাতে, স্বাস্থ্য খাতে। এমন কোন রাষ্ট্র পরিচালনার দিক নাই যে দিকে জামাত ইসলামী মানুষ তৈরি করে নাই। এবং আমরা আল্লাহর আইন আর ভালো মানুষ দিয়ে চালাই দেখেছি, আমরা 100% সফল হয়েছে। ইসলামী অর্থনীতির দিক নির্দেশনা 80 দশকে আমরাই দিয়েছি। ইসলামী ব্যাংকিং পদ্ধতি এদেশে আমরাই চালু করেছি। এখন ট্র্যাডিশনাল সকল ব্যাংকে ইসলামী ব্যাংকিং এর শাখা আছে। আমরা কলকারখানা গড়ে তুলেছি। আজকে বিদেশি ফরেন রেমিটেন্স যেটা আসে আমাদের এখান থেকে রপ্তানির মাধ্যমে এবং শ্রমজীবী ভাইদের বিদেশ থেকে পাঠানোর মাধ্যমে, তার 50% প্লাস 55% বাংলাদেশের রেমিটেন্স যদি ভালোভাবে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে এর পিছনে ইসলামপন্থীদের, জামাত ইসলামের অবদান খুঁজে পাওয়া যাবে। তাহলে যে দল ক্ষমতায় না গিয়েও বাংলাদেশে অর্থনীতিতে এত বড় ভূমিকা পালন করেছে, সেই দলই তো বাংলাদেশ চালাতে পারে। রাজনীতিতে কত বেটা আমরা দেখেছি বিক্রি হয়েছে, কতজনকে দেখেছি ঘরের ভিতরে থেকে হরতাল পালন করেছে, কতজনকে দেখেছি আমরা খুঁজে পাওয়া যায়নি। আমাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, আয়না করে নেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। তারপরও আমরা বুকের পাটাকে শক্ত করে রাজপথেই নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমাদের হাজার হাজার ভাই আহত হয়েছে, শত শত ভাইকে আমরা আল্লাহর রাহে কুরবানি করেছি। অতএব দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ইসলাম রক্ষায় একটা আপোষহীন, একটা শক্তিশালী, দায়িত্বশীল, একটা ক্যাপাবল রাজনৈতিক দল বাংলাদেশকে টিকায় রাখার জন্য দরকার। সেই দল বাংলাদেশে কয়টা আছে আপনারা দেখেন। আওয়ামী লীগ তো গণ কেস,
আওয়ামী লীগ যা লুটপাট করে ফেলছে, এই বাংলাদেশে এই আওয়ামী জাহিলিয়াত আর ফিরে আসবে না ইনশাআল্লাহ। আওয়ামী লীগকে দেশের মানুষ আর কবুল করবে না। করবে? এরা ভোট চাইবার কোনো অধিকার রাখে? এটা তো ভোটে বিশ্বাসই করে না। 3-4 বার ইলেকশন করলো না তাদের অধীনে, তারা তো ভোটে বিশ্বাস করে না। ভোট বিশ্বাস করলে তো ভোট দিনের বেলা দিতে হবে, তারা ভোট করছে রাতের বেলা। আর ভোট দিতে সব জিন আর ভূতেরা, কোনো মানুষ ভোট দেয় নাই। সুতরাং এরা ভোটে বিশ্বাস করে না। তাদের জনগণের কাছে ভোট চাওয়ার কোনো নৈতিক অধিকার আছে? যাদের হাত রক্তে রঞ্জিত, তারা যখন মানুষের কাছে যাবে, মানুষ তো জুতা মারবে তাদের গায়ে, ঠিক কিনা? সুতরাং ওরা ভোটে আসতেই পারবে না, আসার কোনো কারণই নেই। আর বাকি দল যা আছে সেগুলোকে এখন জনগণ কম্পেয়ার করুন, কাদেরকে দিয়ে বাংলাদেশকে রক্ষা করা যাবে, গণতন্ত্রকে রক্ষা করা যাবে, ইসলামকে মর্যাদা দেওয়া যাবে, আল্লাহ এবং তার রাসূলের মর্যাদা প্রতিষ্ঠা করা যাবে, সংখ্যাগরিষ্ঠ মানুষের আদর্শের ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ রাখা যাবে। এটা ঠিক করতে হবে দেশের জনগণকে। আমরা জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত না। আমরা ক্ষমতায় না গিয়েও বহু কাজ আমরা করতে পারি কিনা? কিন্তু ক্ষমতা দরকার দেশের জনগণের জন্য। আর কত এই দেশের জনগণ মায়ের খাবে, আর কত প্রতারিত হবে, আর কত আমার শ্রমিক ভাই রক্ত জড়াবে, আর কত আমাদের শিক্ষকরা ডিপ্রাইভ থাকবে। এই দেশে কোন ক্লাস আজকে বঞ্চিত নয়? সুতরাং সকল শ্রেণী পেশার মানুষকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য, যার যার পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য একটা ইনক্লুসিভ রাষ্ট্র সমাজ, সবার মেধাকে যেখানে কাজে লাগানো হবে, মূল্যায়ন করা হবে। আমরা যদি আমাদের হাতে রাষ্ট্রের চালিকা শক্তি আসে, আমরা জনগণকে ডেকে ডেকে এই এলাকার জন্য যে উন্নয়ন ফান্ড আসবে, এলাকার জনগণকে ডেকে তাদের সহযোগিতা নিয়ে, পরামর্শ নিয়ে, এখানে যদি বাস্তবায়নের কোনো মেধাবী লোক থাকে, ইয়াং হোক, যুবক হোক কিংবা বৃদ্ধ হোক, তাদের মধ্যে যদি কোনো সেই ফিল্ডে কোনো এক্সপার্টিস থাকে, আমরা সেটাকে কাজে লাগাবো। রাষ্ট্র শুধু কয়েকজন মন্ত্রী আর এমপি চালাবে না, রাষ্ট্র চালাবে দেশের জনগণ ইনশাআল্লাহ। আমরা সেই ধরনের একটা ইনক্লুসিভ, আমরা যে রাষ্ট্রের স্বপ্ন দেখি, বাংলাদেশের বহু রাজনৈতিক দল এটার নামও জীবনে শুনে নাই। আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করব। সরকার সব ধনী ব্যক্তিদের তালিকা করে বাসায় গিয়ে সুন্দর করে জাকাত নিয়ে আসবে, আবার সব গরিবদের তালিকা করে সেই গরিব মানুষের বাসায় গিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে বিনয়বনতভাবে বলা হবে যে আপনি তো আমাদের রাষ্ট্রের নাগরিক, আপনাকে আমরা কিছু সহযোগিতা করতে চাই, বেয়াদবি যদি না নেন, মনে কষ্ট না নেন, তাহলে আপনার পাশে আমরা দাঁড়াইতে চাই। যাকে দেওয়া হবে সে তাকে আন্ডারমাইন করা হয়েছে এটা মনে করবে না, তার মর্যাদা রক্ষা করে তার পায়ে পড়ে রাষ্ট্র বলবে আপনাকে আমরা উঠাতে চাই, আপনি কি চান? তিনি বলবেন ঠিক আছে, আমাকে 5 লাখ টাকা দেন, আমি এইটাই শুধু চাই, আমি একটা শপ করব, আমার ছেলেকে একটা শপ দেব, অথবা একজনকে বিদেশ পাঠাবো, অথবা হালের বলদ কিনে দিব, অথবা শাকসবজি বাজার দিবে, আমরা তাকে টাকা দিয়ে দেবে। একবারই নিবে, একজন মানুষ একবারই জাকাত নিবে, দ্বিতীয়বার আর জাকাত নিতে হবে না। এরকম কর্জে হাসানা স্টাইলের আমরা ব্যাংক ফাউন্ডেশন গড়ে তুলব, কল্যাণ ফান্ড গড়ে তুলব, যে ফান্ড থেকে, যেমন এই এলাকায় একটা ফান্ড থাকবে ইঞ্জিনিয়ার নুমান আহমেদ সাহেবের মতো এইসব লোকদের নেতৃত্বে, এখানে যারা কর্জে হাসানা নিতে চায়, কর্জে হাসানা হলো সুদ দেওয়া লাগবে না। আপনি 3 লাখ টাকা নিলেন, সার্টেন টাইমে এই 3 লাখ টাকাই ফেরত দিলেন, আর যদি আপনি দিতে না পারেন সময় বাড়ায় নেবেন। তাহলে ধরেন একটা করে স্মার্ট কার্ড দিয়ে দেওয়া হবে, আপনি কার্ড পাঞ্চ করে 50,000 টাকা উঠে নিলেন, 1 লাখ টাকা উঠে নিলেন, 2 লাখ টাকা উঠে নিলেন। এটা জাকাত থেকে আসবে, কর্জে হাসানা ফান্ড থেকে আসবে, এটা রাষ্ট্রকেও কোথা থেকে দেওয়া লাগবে না, আর রাষ্ট্রের ফান্ড তো আছেই। এই যে চিন্তাগুলো, কর্জে হাসানা কি জিনিস, বাংলাদেশের ট্র্যাডিশনাল পার্টিগুলোর নেতাদেরকে স্লিপ দিয়ে বলেন যে কর্জে হাসানাটা বুঝিয়ে দেন, এ তো মাটিতে বসে যাবে যে কি কর্জে হাসানা, কি পাগলের পলাপ। হ্যাঁ, তাকে বলেন যে আপনি জাকাত ভিত্তিক অর্থনীতি 2 লাইন কোন, তার পায়জামা গরম হয়ে যাবে। তাহলে এটা তো তাদের ধারণাই নাই। আমরা যেটা করতে পারবো এটা বাংলাদেশের অনেকের ধারণার মধ্যেই নাই। এটা ওয়ার্ল্ডের একটা সেরা রাষ্ট্র হবে, এখানে কোনো মাস্তানতন্ত্র, মাফিয়াতন্ত্র চলবে না, চোখ রাঙানো চলবে না। মানুষ স্বাধীন হয়ে সোজা হয়ে দাঁড়াবে, আমার দেশ, আমার বাংলাদেশ, আমি স্বাধীনভাবে চলবো। চুরি ডাকাতি ছিনতাই রাজধানী, চোর ডাকাত ছিনতাই রাজধানী যারা করে, এদেরকে আমরা টাইম দিয়ে দিব 6 মাস। কয় মাস? 6 মাস মধ্যে ভালো হয়ে যাও। আমরা বলবো তোমরা কি চাও,
তোমাদের চাকরি থাকলে আমরা চাকরি দিব, বিদেশ যেতে চাইলে বিদেশ যাও, তোমরা যদি যেটা চাও, বিয়ে করতে পারো না পয়সা নাও, যা লাগে আমরা দিয়ে দিব, আপনার 95% ভালো হয়ে যাবে। আর 5% ভালো না হইলে এদেরকে মামার বাড়ি পাঠাই দিব, লালগড়ে পাঠাই দিব। সেখানে কিছু লোকদেরকে পাঠানো হবে, তারা এদেরকে প্রশিক্ষণ দিবে, বুঝাবে যে কেন ভালো মানুষ হওয়া দরকার। ওখানে এদের পোলাও দেওয়া হবে, কোরমা দেওয়া হবে, বিরিয়ানি দেওয়া হবে, মা বাবাকে দেখতে যেতে দেওয়া হবে, স্ত্রী থাকলে স্ত্রীকেও যেতে দেওয়া হবে। সবাই মিলে পোলাও বিরিয়ানি খাওয়াই টাওয়াইয়া বুঝাই টুজাইয়া ওখান থেকেও আরও 1% ভালো হয়ে যায়। আর 1% 2% যদি থাকে, তাহলে কারাগারের যে জেলার সুপার, তারপরে ওখানে যে কারারক্ষী আছে, তাদেরও তো কিছু বেতন দিতে হবে না? তাইলে 1% দরকার হলে কারাগারে থাকবে। বাংলাদেশ ভালো হইতে শুধু প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সব ক্লাসের মানুষকে জানাই দিবে, ধরেন ডাক্তার শফিকুর রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, ইনশাল্লাহ বলেন, তাহলে তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে বলবেন, শ্রমিকদেরকে কমিশন করে দিবেন, শ্রমিকদের সমস্যা দূর করার জন্য একটা শ্রম কমিশন হবে, একটা হবে যুব সমস্যা সমাধানের জন্য যুব কমিশন, ছাত্রদের সমস্যা সমাধানের জন্য ছাত্র কমিশন। এই কমিশন 6 মাস সময় লাগবে না, 3 মাসের মধ্যে রিপোর্ট দিবে, কার বেতন স্কেল কিভাবে হওয়া দরকার, কর্মক্ষেত্রে কার কি সুবিধা হওয়া দরকার, এগুলো 6 মাস 1 বছরের ভিতরে লাইন আপ হয়ে যাবে। এরপরে এই অনুযায়ী মানুষ তার সুবিধা পাবে। রাস্তায় মিছিল করার মতো কোনো টাইমও কারো থাকবে না, চিন্তাও কেউ করবে না। বাংলাদেশ হবে একটা সোনার বাংলাদেশ। এই বাংলাদেশ চান আপনারা? কে কে চান দেখি? চাইলে পাও। এবার আসেন, খুব 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 খুশি হয়েছেন তো? বাংলাদেশ চান না? এবার আমি দেখি আপনারা কি বাংলাদেশ চান। কোনো জিনিস চাইলে পাওয়া যায়? ভাত খাইতে চান, বলেন আমি ভাত খাইতে চাই, মুখে ভাত আসবে? ভাত টেবিলে আনা লাগবে, প্লেট ধোয়া লাগবে, হাত ধোয়া লাগবে, তরি তরকারি মাখানো লাগবে, তারপরে খাইতে হবে, ঠিক কিনা? সতর্কভাবে খাইতে হবে যাতে কাপড় আবার পরে না যায়। তাইলে এই বাংলাদেশ কায়েম করতে হলে 1 নাম্বার লাগবে আপনাদের মজবুত ইচ্ছা শক্তি, পেরেশানি, আপনাদের ত্যাগ এবং কোরবানি। আপনাদেরকে বড় মনের অধিকারী হইতে হবে, উদার হইতে হবে, বাংলাদেশের আপামর মানুষকে ভালোবাসতে হবে। আপনার মা বাবাকে যেভাবে ভালোবাসেন, আপনার স্ত্রীকে যেভাবে ভালোবাসেন, আপনার ছেলেকে মেয়েকে যেভাবে ভালোবাসেন, শ্বশুর শাশুড়িকে যেভাবে ভালোবাসেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সেইভাবে ভালোবাসতে হবে, হৃদয়ে জায়গা দিতে হবে। রাজি আছেন? ভালোবাসবেন কি? গৌরব বসে বুঝি বলেন যে আমি মানুষকে ভালোবাসি, আমি মানুষকে ভালোবাসা, হবে? মানুষের ঘরে ঘরে যেতে হবে, বস্তি থেকে শিল্পপতি পর্যন্ত প্রত্যেকটা ঘরে গিয়ে নক করতে হবে, কলিং বেল টিপতে হবে। আসসালামু আলাইকুম, আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আসছি, জামাত ইসলামীর আমিরের বক্তব্য লিফলেট দিতে হবে, তারপরে বসতে হবে ঘরে, শুনতে হবে ওনার ব্যথা বেদনার কথা, ওনার কষ্টের কথা, অসুবিধার কথা, সেটা নোট করে নিয়ে আসতে হবে, কোন ওয়ার্ডের কোন সেন্টারের। তারপর সেগুলো আইসা নিজেরা বৈশা পরামর্শ করে কোনটা কোনটা কিভাবে সমাধান করা যায়। মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধানের দায়িত্ব এখন থেকে জামাতের কর্মীদেরকে নিতে হবে। এত টাইম কি আপনাদের আছে? ব্যবসা করবেন, চাকরি করবেন, ছেলে মেয়ে বিয়ে দিবেন, পড়ালেখা করাইবেন, সামাজিক কাজ করবেন, আরও কত কাজ। মানুষকে ভালোবেসে মানুষের সমস্যা সমাধানের জন্য এত টাইম আপনাদের আছে? তাইলে কিভাবে হবে? এখন থেকে প্রত্যেকটা মানুষকে সালাম দিব, বুকে জড়াই ধরব, আর তাদের সুবিধা অসুবিধার কথা শুনব, তাদের স্বপ্নের কথা শুনব, তাদের আনন্দের কথা শুনব, আনন্দে আমরা আনন্দিত হব, তাদের ব্যথা এবং দুঃখ কষ্টের কথা শুনব, বঞ্চনার কথা শুনব, আর সেগুলো সমাধান দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিব। রাজি আছেন? নিজের যদি সামর্থ্য থাকে পকেট থেকে আশপাশে ড্রাইভারদেরকে, পিয়নদেরকে, বিভিন্ন মিসকিন এতিম আশেপাশে মানুষ, তাদেরকে খাওয়াবেন বেশি করে, ঠিক আছে? বেশি করে খাওয়াবেন। আর কারো যদি অর্থের অভাবে ঘরে খাবার না থাকে,
কয়েকজন মিলে সেই খাবার পরিবেশনের ব্যবস্থা করবেন। কারো মেয়ে বিয়ে দিতে না পারলে মেয়ে বিয়ে দেওয়ার দায়িত্ব নেবেন। কোনো বিধবা নারী যদি তার কেউ না থাকে তার পুরো দায়িত্ব নেবেন। কোনো সিনিয়র সিটিজেন টাকা পয়সা আছে কিন্তু ডাক্তারে যাওয়ার তার সামর্থ্য নাই, কেউ নিয়ে যাওয়ার লোক নাই, তার চিকিৎসার ব্যবস্থা করবেন। এইভাবে এই সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এখন থেকে আমরা মূল্যায়ন করব, সম্মান করব। কোনো হ্যাডম দেখাবো না, রাগ দেখাবো না, গুসা দেখাবো না, অহংকারী মনোভাব দেখাবো না, বোঝাবো না যে আমরা বোধহয় খুব পাওয়ারের কাছাকাছি চলে আসছি কিংবা পাওয়ারে চলে যাচ্ছি। পাওয়ারে চলে গেলেও আমরা জনগণের সেবক হয়ে কাজ করব। এরকম একটা দৃশ্য বাংলাদেশের জনগণকে, তেজগাঁর জনগণকে এই যারা কর্মীরা আছেন তারা দেখাতে রাজি আছেন। জাকাত কালেকশনের জন্য চেষ্টা করে জাকাতটা আরেকজনকে দিয়ে তাকে সহযোগিতা করব। আর সামনে আমাদের নির্বাচনী ফান্ডে আমরা দলীয় কর্মীরা দিব ইনশাআল্লাহ, নাকি? তারপরে আমরা আমাদের এই যে মামলা মোকদ্দমা সব পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা যে এককালীন সহযোগিতা নেই সেখানে আমরা সহযোগিতা করব। আমাদের অফিস আদালত অনেক কিছু দরকার। এই ফেসিবাদী সরকারের আমলে আমরা মানুষের ঘরে ঘরে গিয়ে বিভিন্ন কাজ করেছি, এখন আমাদের নিজেদের অফিস দরকার আছে কিনা? তো এইসব কাজে অন্য দলের লোকেরা আগাই আসবে, আমাদেরকে আগাই আসতে হবে জাকাত কালেকশন করার জন্য। তারপরে আমাদের বিভিন্ন বিষয়গুলো মিট আপ করার জন্যে যে ধরনের সাহায্য সহযোগিতা করা লাগে সেই সাহায্য সহযোগিতা করার জন্য আপনারা কি তৈরি আছেন? করবেন ইনশাআল্লাহ, নাকি? আপনারা করবেন। অন্য সহযোগী বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা, তাদের কাছ থেকেও সহযোগিতা নিয়ে আমাদের এই আন্দোলনকে অর্থনৈতিকভাবেও শক্তিশালী করতে হবে। কারণ আমাদের আন্দোলন আমরাই চালাই। এটাই একমাত্র পার্টি বাংলাদেশে যে পার্টি করে এই পার্টিকে তাকে আরো সাহায্য করতে হয়, এই পার্টি থেকে কিছু পাওয়া যায় না। আমরা কাজ করি কিসের জন্য? আখিরাতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাইলে এখন থেকে সংগঠনের নিয়ম শৃঙ্খলা আরো ভালোভাবে বুঝবার জন্য ইউনিটগুলোকে শক্তিশালী করতে হবে, ওয়ার্ডগুলোকে শক্তিশালী করতে হবে, বুথ সেন্টারগুলোকে শক্তিশালী করতে হবে, বুথের এজেন্ট আমাদেরকে তৈরি করতে হবে। বিশেষ করে দাওয়াতি ইউনিট তৈরি করে সাধারণ লোকদেরকে সংগঠনে জয়েন করানোর এবং কমিটিতে আনার ব্যবস্থা করতে হবে। প্রত্যেকে গড়ে গড়ে, প্রত্যেক গড়ে একটা পারিবারিক ইউনিট, একটা দাওয়াতি ইউনিট করবেন। আপনার পাশের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল, কলেজ, বাজার, পাড়া মহল্লা সব জায়গায় দাওয়াতি ইউনিট করবেন। দাওয়াতি ইউনিট মানে একজন মজবুত কর্মী থাকবে আর 20-30 জন 40 জন সাধারণ মানুষ থাকবে, এটার নাম হলো দাওয়াতি ইউনিট। মাসে একটা বৈঠক হবে, একজন ভালো কর্মী আর 20-30 জন 40 জন 50 জন সাধারণ মানুষ, এদেরকে নিয়ে মাসে একটা বৈঠক হবে, এটার নাম হলো দাওয়াতি ইউনিট। এটা করতে পারবেন আপনারা? দাওয়াতি ইউনিট করতে পারবেন? আমরা এই ঢাকা সিটিকে একটা আধুনিক কল্যাণ সিটি হিসাবে, যেখানে যানজটের ঝামেলা থাকবে না, যেখানে পিছিয়ে পড়া মানুষ থাকবে না, মসজিদ ভিত্তিক আমরা এমন কিছু কার্যক্রম হাতে নিব যে একটা মসজিদ এলাকার মধ্যে যত গরিব মানুষ আছে ওখানকার মসজিদের যারা নামাজি তারা মিলেই এদের ব্যবস্থা করবে। আমরা এমন একটা শক্তিশালী সামাজিক বন্ধন ইনশাআল্লাহ তৈরি করব। এই ঢাকা সিটিতে আজকে আমরা যেসব ময়লা দুর্গন্ধ এবং এখানে আজকে এই ঢাকার মার্কেটগুলো আজকে সিন্ডিকেটের দখলে চলে গেছে, আমরা বিকল্প বাজার তৈরি করে এই সিন্ডিকেটকে ব্যাঙ্গে চুরমার করে দেব ইনশাআল্লাহ। সেজন্য আমাদের অনেক পরিকল্পনা আছে। এই পরিকল্পনা বাস্তবায়নে জনগণকে সাথে নিয়ে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সফলতা কামনা করে আয়োজক এবং শ্রোতা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ।